তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। হেডিং লাগাও সবাই। আজকের ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা, এই বিভিন্ন ধাতুর মধ্য দিয়ে কারেন্ট যেতে পারে। লোহা কি বটে? সুমন, লোহা কি বটে? ধাতু। তাহলে ধাতুর মধ্যে দিয়ে কারেন্ট যায়, লোহার মধ্যে দিয়ে কারেন্ট যায়, সোনার মধ্যে দিয়ে হালকা হালকা যায়, রূপার মধ্যে দিয়ে কারেন্ট যায়, তাই না? তামার মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু ভালোভাবে যায়। ওই যে তারগুলো আছে, যে তারগুলা, সেই তারগুলা কিসের হয়? তামার হয়। অ্যালুমিনিয়ামেরও হয়, কিন্তু তামা হচ্ছে সব থেকে ভালো পরিবাহী। তাহলে এগুলো সব কি বটে? ধাতু বটে। এগুলোর মধ্যে কি যায়? তড়িৎ যায়, কারেন্ট যায়। কিন্তু আবার কিছু কিছু পদার্থ আছে যেগুলোর মধ্যে কারেন্ট যেতে পারে না, যেমন কাঁচ। কাঁচের মধ্যে যায় প্লাস্টিক, কাঠ, কাঁচা কাঠ না পাকা কাঠ, শুকনো কাঠ, তড়িৎ প্রবাহিত হতে পারে না, তাই না? ঠিক তো। আবার যখন আয়নীয় যৌগ আর সমযোজী যৌগ পড়িয়েছিলাম, তখন বলেছিলাম যে আয়নীয় যৌগগুলোর মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারে। আয়নীয় যৌগগুলো মনে আছে না নাই? কি ওটা? ওটা তো এক্সাম্পল। যারা আয়ন উৎপন্ন করতে পারে যেসব যৌগ, তাদেরকে বলা হয় আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। যেমন ধরলে দেখ NaCl, কি নাম এটার? সোডিয়াম ক্লোরাইড। এটাকে যদি তুই জলীয় দ্রবণে বিয়োজিত করিস, তাহলে কী তৈরি হবে? আয়ন তৈরি হবে, Na প্লাস Cl মাইনাস। তার মানে এটা হচ্ছে আয়নীয় যৌগ বটে তো? কী বটে এটা? আয়নীয় যৌগ। তাহলে এটা হচ্ছে একটা আয়নীয় যৌগ। আবার দেখ HCl বটে, HCl আয়নীয় যৌগ। হ্যাঁ, এটা অতটা আয়নীয় যৌগ নয়। আর কি আছে? হ্যাঁ, আয়নীয় যৌগের মধ্যে আর কি কি আছে? NaCl তো সব থেকে বেস্ট হলো। আবার সমযোজী যৌগ কোনগুলা? সমযোজী যৌগ যেসব যৌগগুলা আয়নে বিভক্ত হতে পারে না, যেমন চিনি। চিনি কিন্তু আয়নে বিভক্ত হতে পারে না, তার জন্য ওটা আয়নীয় যৌগ নয়। ওটা হচ্ছে কি? সমযোজী যৌগ। ন্যাপথালিন, বেনজিন, এগুলো সব কিন্তু কি বটে? সমযোজী যৌগ। ঠিক আছে। তাহলে কি আয়নীয় যৌগগুলি যদি জলে দ্রবীভূত হয়, তাহলে কী হবে? তারা তড়িৎ উৎপন্ন করতে পারে, কিন্তু সমযৌগগুলো তড়িৎ উৎপন্ন করতে পারে না। এগুলো বলেছিলাম। হ্যাঁ, তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা লেখাছিলাম তখন, লিখতে হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? লেখো, যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায়, যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে, সেই সব পদার্থকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কারা? যাদেরকে গলিত, শোন ভালো করে, যাদেরকে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় কী করে? ওরা তড়িৎ পরিবহন করে, আর জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে, তারা হচ্ছে আয়নীয় যৌগ। ভালো করে মন দিয়ে বুঝ। যেমন NaCl। আচ্ছা, প্রথমে আমরা অ্যাসিডের এক্সাম্পল দিই। অ্যাসিড, অনেক অ্যাসিড আছে যারা আয়নীয় যৌগ বটে, যেমন HCl বটে। নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, HCl এর নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের সংকেত কি?
HNO3 নাইট্রিক অ্যাসিড। আর কি অ্যাসিড আছে? সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? H2SO4। এগুলা কিন্তু সব হচ্ছে কি আয়নীয় যৌগ। কি এগুলা? আয়নীয় যৌগ। এরা কি বটে? প্রত্যেকটা অ্যাসিড বটে। ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু ক্ষার আছে। ক্ষার কাদেরকে বলে স্যার? আচ্ছা, অ্যাসিড কাকে বলে? যারা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় H+ আয়ন উৎপন্ন করে। এটা মাথায় রাখবি, যারা H+ আয়ন উৎপন্ন করে তারা কিন্তু অ্যাসিড হওয়ার চান্সটা 99%। HCl-কে যদি তুই ভাঙিস কি পাবি বলতো? H+ + Cl-, তাহলে H হলো কি না? H+ অ্যাসিড বটে। HNO3 নাইট্রিক অ্যাসিড। কিটা এটা? H+ + NO3-। আবার H2SO4 কি হয়? 2H+ + SO4 2-। যেটা এখানে দুটো হচ্ছে না প্লাস, তাহলে এখানে দুটো মাইনাস। দেখো প্রত্যেকটাতে H+ আসছে, দ্যাটস ওয়াই দিজ আর অ্যাসিডস। তার জন্য এগুলো কি? অ্যাসিড। স্যার ক্ষার কাকে বলে? যারা OH- উৎপন্ন করে তারা ক্ষার বটে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, এটাকে ভাঙো কী পাবে বলো? Na++ আয়নে উৎপন্ন হলো মানে আয়নীয় যৌগ বটে। আয়ন উৎপন্ন হলো মানে কি? আয়নীয় যৌগ বটে। আবার OH- উৎপন্ন হলো তার জন্য এগুলো ক্ষার বটে। ঠিক আছে। কি বললাম? যেগুলা H+ উৎপন্ন করবে সেগুলা অ্যাসিড, যেগুলা OH উৎপন্ন করবে সেগুলা ক্ষার। ইজ দ্যাট ক্লিয়ার? H+ হলে অ্যাসিড, OH- হলে ক্ষার। আবার যেহেতু আয়ন উৎপন্ন হচ্ছে তার জন্য এগুলো কি বটে? আয়নীয় যৌগ। আবার এইগুলাই তড়িৎকে পরিবহন করতে পারে, তার জন্য এগুলো তড়িৎযোজী যৌগ। বুঝলে? এরকম কিছু কিছু। আচ্ছা, ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড। আরও আছে, কি হবে বলো? পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH। বুঝতে পারলে? একইরকম করে আরও কিছু কিছু লবণও আছে স্যার, ঠিক কি না? সব থেকে পরিচিত লবণ NaCl, ঘর ঘর মে রেহতা হ্যায়। Na+ Cl-। ম্যাগনেসিয়াম সালফেট MgSO4। ম্যাগনেসিয়াম সালফেট এটা একটা লবণ বটে। ঠিক আছে। এগুলো সব তাহলে কী বটে? তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ। ভুলবে এগুলো? হ্যাঁ। তাহলে প্রথম থেকে কি বললাম? যে প্রথমত আয়নীয় যৌগ কারা? যারা আয়নে বিভক্ত হতে পারে। কখন? গলিত বা জলে দ্রবীভূত অবস্থায়। একটা বাটিতে নুন আছে NaCl, ওটা আয়নীয় যৌগ বটে। মানে কঠিন NaCl দিয়ে তাহলে কারেন্ট যাবে? একটা বাটিতে নুন আছে, তুই দুটো তার ছুঁয়ে দিয়েছি নিয়ে কারেন্ট যাবে? কেন যাবে না? কারণ ওই যে কঠিন নুনটা সেটা তো আয়নে ভাগে হইতে পারছে নাই। ওইটা আয়নে ভাগ তখনই হবে যদি এটা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় থাকে তবে। ঠিক আছে। আমি এটা একটা এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছিলাম, মনে পড়ছে কিছু? হ্যাঁ, দেখছিলাম না? সেই লাইটটা জলটা দিয়ে কারেন্ট যাচ্ছে না, কিন্তু যখন নুন ঢোকাই দিলাম তার মানে কী হলো? এটা বলেছিলাম নাইনে Na+ আর Cl- ভেঙে গেল, কিন্তু কঠিন নুনটা প্লাস্টিকটা নুনটা ছিল, দুটো তার ঢুকাইলাম, যেতেছিল না কারেন্ট। কি বুঝতে পারলি? তাহলে এগুলো কী বটে? এগুলা আয়নীয় যৌগ বটে। এরা তড়িৎ প্রেরণ করতে পারে, কিন্তু সমযোজী যৌগ তড়িৎ প্রেরণ করতে পারে না। ক্লিয়ার? আয়নীয় যৌগ তড়িৎ প্রেরণ করতে এবার দুটো জিনিস বল। একটা তামার তার আছে, একটা কি আছে? তামার তার আছে। কারেন্ট যাবে ওটা দিয়ে? যাবে, যাবে তো। আবার একটা নুন গলা জলও আছে, সেটা দিয়েও কারেন্ট যাবে। তাহলে দু ক্ষেত্রে কিছু পার্থক্য আছে কারেন্টের। কি পার্থক্য আছে? তামার তারটা দিয়ে যে কারেন্ট যাবে সেখানে কিন্তু কোনো আয়ন নাই, সেখানে কি আছে? ইলেকট্রন। তামার তারটা দিয়ে কি যাবে?
তার মানে তামার তারটা দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা কে পরিবহন করছে? ইলেকট্রন নিয়ে যাচ্ছে কারেন্টটা, বুঝতে পারলি? আর এই নুন গলা জলটা যাচ্ছে সেইটা কারেন্টটা কে নিয়ে যাচ্ছে? আয়ন। অনেক হিউজ ডিফারেন্স কিন্তু এটা, বুঝতে পারলি? ঠিক তো? আয়নীয় যৌগগুলিতে তাহলে ক রকমের আয়ন উৎপন্ন হচ্ছে? দু রকমের, একটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। প্লাসটাকে কি বলে? ক্যাটায়ন। কি বলে প্লাসটাকে? ক্যাটায়ন বলে। আর মাইনাসটাকে বলা হয় অ্যানায়ন। বুঝতে পেরেছ? ওকে, এবার নেক্সট লেখো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ সেম, যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় কি, আচ্ছা আগেরটাতে তড়িৎ পরিবহন করতে পারছিল কি পারছিল নেই? তড়িৎ পরিবহন করতে পারছিল, এটা তড়িৎ পরিবহন করতে পারবে নেই, ঠিক আছে? যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায়, যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, সেই সব পদার্থকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে। তো যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না সেই সব পদার্থ কী বলা হয়? তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে। স্যার এক্সাম্পল কী কী হবে? এক্সাম্পল কী হবে? পেট্রোল, বেনজিন, অ্যালকোহল, ইউরিয়া, ঠিক আছে? লেখো। তাহলে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কোনগুলা? সাধারণত সমযোজী যৌগগুলা, ঠিক আছে? যেমন কোনগুলা? যেমন পেট্রোল, বেনজিন, অ্যালকোহল, ইউরিয়া, চিনি ইত্যাদি। এগুলো হচ্ছে সব সমযোজী যৌগ যারা তড়িৎ পরিবহন করতে পারে না, এরা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে সমযোজী যৌগগুলোকে যদি তুই গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় রেখে দিস, আয়ন উৎপন্ন করতে পারবে? আয়ন উৎপন্ন করতে পারবে না, ওই জন্যই তো সমযোজী যৌগ। যদি আয়ন উৎপন্ন করতে পারতো তাহলে তো আয়নীয় যৌগ হয়ে যেত। ক্লিয়ার? তাহলে এবার তড়িৎ বিশ্লেষ্য আর তড়িৎ অবিশ্লেষ্য হয়ে গেল। এবার তড়িৎ বিশ্লেষ্য দু রকমের। যেমন মানুষ দু রকমের হয়, একটা বেশি রাগী মানুষ, একটা কম রাগী মানুষ। যার অনেক রাগ হবে সে কী বটে? বেশি রাগী মানুষ। আর যার কম রাগ হবে সে কম রাগী মানুষ। যেমন তৃপ্তি কম রাগী মানুষ বটে। কি? তো সেরকম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দু রকমের, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে মৃদু, মানে ফাঁসফুসাইন যাই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বুঝেছ? লেখো তড়িৎ বিশ্লেষ্য দুই রকমের। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দুই রকমের, এক নম্বর হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর দু নম্বর হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। লেখো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? একটু ফার্স্ট তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? যেসব তড়িৎ বিশ্লেষ্য লঘু জলীয় দ্রবণে, যেসব তড়িৎ বিশ্লেষ্য লঘু জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে, যেসব তড়িৎ বিশ্লেষ্য লঘু জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করে, বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করে তাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলে। তাহলে যেসব তড়িৎ বিশ্লেষ্য কি লঘু জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে বেশি আয়ন উৎপন্ন করে না কম আয়ন উৎপন্ন করে? বেশি আয়ন উৎপন্ন করে, তাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলে।
যেমন তাহলে এক্সাম্পল কি কি হবে, বল এক্সাম্পল কি কি হবে? যেমন NaCl, এটা কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, কস্টিক সোডা বা সোডিয়াম কি হাইড্রোক্সাইড NaOH। কস্টিক পটাশটা কি হবে? KOH। ঠিক আছে, লঘু সালফিউরিক অ্যাসিড কি হবে? লঘু H2SO4। আবার কপার সালফেট কত হবে? CuSO4। এগুলো হচ্ছে কি ইত্যাদি, এগুলো কি বলে? এগুলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। চলো এবারে লেখো মৃদু তড়িৎ বিশ্লেষ্য। একটু তাড়াতাড়ি লেখো, এগুলো সেই ছোটো ছেলে ক্লাস 8ও আছে এগুলো। মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। যেসব তড়িৎ বিশ্লেষ্য লঘু জলীয় দ্রবণে কম মাত্রায় বিয়োজিত হয়, আগেরটা কি ছিল? বেশি মাত্রায়। এটা কি হবে? কম মাত্রায় বিয়োজিত হয়ে, আগেরটা কি ছিল? বেশি আয়ন সংখ্যক উৎপন্ন করে, এবারে কম আয়ন উৎপন্ন করে। যেসব তড়িৎ বিশ্লেষ্য লঘু জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে, আচ্ছা কম মাত্রায় বিয়োজিত হয়, যেসব তড়িৎ বিশ্লেষ্য লঘু জলীয় দ্রবণে কম মাত্রায় বিয়োজিত হয়ে অল্প সংখ্যক আয়ন উৎপন্ন করে, অল্প সংখ্যক আয়ন উৎপন্ন করে, তাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলে। তাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলে। এক্সাম্পল লেখো, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। বলো, সংকেত বলতে পারবে তোমরা? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সংকেত কি হবে? NH4OH। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেমন বলে লেখো NH4OH। কারো যদি মনে রাখতে অসুবিধা হচ্ছে তো বাংলাটা লিখে রাখতে পারো। হ্যাঁ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর কি কি আছে স্যার? ফর্মিক অ্যাসিড HCOOH। ফর্মিক অ্যাসিড কোথা থাকে? পিঁপড়ের হুলে, ফর্মিক অ্যাসিড। আর অ্যাসিকেট অ্যাসিড CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা এইগুলো হচ্ছে জৈব অ্যাসিড, বুঝতে পারছিস? এগুলো যখন পড়াবো না জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি, তখন বলবো। এবার আছে একটা কার্বনিক অ্যাসিড, কি? H2CO3, কার্বনিক অ্যাসিড। এগুলো হচ্ছে সব কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। লিখ না। তাহলে আমরা জেনে গেলাম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দু রকমের, একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাদের পার্থক্যগুলো তোরা একটু বাড়িতে করে নিবি, বইয়ে আছে। ঠিক আছে, এবার চলে আই। শোন, মৌল আর আয়নের মধ্যে পার্থক্য কী? প্রথম এটা বল আগে, কোনটা মৌল আর কোনটা আয়ন? ধরে নে সোডিয়াম Na, কত নম্বর মৌল এটা? 11 নম্বর। এটা কিন্তু এখন মৌল। কি এটা? বই দরকার নাই, এটা তাকাও, এটা হচ্ছে একটা মৌল। তাহলে এইটা কখন আয়নে পরিণত হবে? যখন কী করবে? একটা ইলেকট্রন দিয়ে দিবে, বর্জন করে দেবে। এবার ইলেকট্রন কেন বর্জন করবে সেটা জানিস তো? এটা 11 নম্বর মৌল বটে তো। কত নম্বর মৌল? ইলেকট্রন বিন্যাস কত হয়? 2, 8, 1। তাহলে শেষে একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রনও দিয়ে দিল। আর যদি কেউ ইলেকট্রন দেয় তাহলে সে প্লাস আধানে পরিণত হয়। তাহলে এনএটা কি গেল? Na প্লাস। তাহলে এতক্ষণ পর্যন্ত কি ছিল? মৌল ছিল। যখনই ইলেকট্রন দিয়ে দিল তখন হয়ে গেল কি? আয়ন।
বুঝতে পারলি? সোডিয়াম যখন নর্মাল অবস্থায় থাকবে তখন কিন্তু কারেন্ট যাবে না। এই যে লোহা, ধরলে লোহার কোনো একটা যদি জিনিস থাকে, সাপোজ এই জিনিসটি ভাবনা, এটা একটা লোহা, কারেন্ট যেতে পারবে না, যাবে এখন? কিন্তু যখন এই আধানে পরিণত হয়ে যাবে, আধান চলে আসবে এটার মধ্যে প্লাস কিংবা মাইনাস, তখন এটা কিন্তু টাচ করলে কী হবে? কারেন্ট লাগবে। ঠিক আছে? যেমন আমরা যে জলটা খাই, বোতলে থাকে বিশুদ্ধ জল, এটা বিশুদ্ধ জল থাকে না এগুলোতে, পুরো বিশুদ্ধ জল পাওয়া মুশকিল আছে। তো এই জলটাতে কারেন্ট যাবে? যাবে। তাহলে এই জলটাতে কারেন্ট কখন যাবে? এখন আমরা এই জলটা খাইয়ে দেবো, কোনো প্রবলেম নেই। কিন্তু যখনই তুই এটা ধরলে দুটো তার টাচ করে দিবি, তারপর জলটা খাবি না, শুরু করে দিবি। ঠিক আছে? তার মানে কি, তখন তখন এই জলটার মধ্যে যে জলটা শোনেলে, এই জলটার ভেতরে যে অনেক কিছু দ্রবীভূত আছে, লবণ দ্রবীভূত আছে কি না, অনেক রকমের ধাতু আছে, লোহার টুকরো, আর্সেনিক, অনেক কিছু ব্যাপার আছে না, তারা কী যাবে? আয়নে ভাগ হয়ে যাবে। তখন তুই যখন কারেন্ট এই জলটা খাবি, তখন তোর কিন্তু চান্স থাকবে, মানে একদম যাবি না ওটা বলছি না, চান্স থাকবে। ব্যাপারটা বুঝতে পারলি? তো তো সেরকম শোন ভালো করে, যখন সোডিয়াম ছিল তখন নর্মাল মৌল, যখন এটার মধ্যে কোনো আধান এসে গেল প্লাস কিংবা মাইনাস, তখন এটা হয়ে গেলো আয়ন, মানে ওর তড়িৎগ্রস্ত হয়ে গেল, ওর মধ্যে তড়িৎ এসে গেল। এবার তড়িৎ কিন্তু যাতায়াত করতে পারে, বুঝতে পারলি? তাহলে আমরা আয়ন কাকে বলবো? যে তড়িৎগ্রস্ত কোনো মৌলকে আমরা আয়ন বলবো। আগে কিন্তু মৌল বলবো, কিন্তু আয়ন কখনো বলবো? যখন এই তড়িৎগ্রস্ত হয়ে গেল, তড়িৎ এসে গেল, হয় প্লাস না হয় মাইনাস, তখন এটা হয়ে গেল আয়ন। বোঝা গেল? তাহলে তড়িৎগ্রস্ত যে কোনো মৌলকে কি বলা হয়? আয়ন। এবার আয়ন দু রকমের হয়, এই যে বললাম প্লাস আর মাইনাস। প্লাসকে বলা হয় ক্যাটায়ন, এটাকে বলা হয় অ্যানায়ন। ঠিক আছে? ঠিক আছে, বুঝা গেছে? এবারে আমরা জানবো যে আয়নী ভবন কি, ওটা অলরেডি জেনে গেছি, যে সংজ্ঞাটা লিখে লিখতো। আয়নী ভবন কাকে বলে? আয়নে বিভক্ত হওয়া ওইটাকে বলা হয় আয়নী ভবন। আয়নী ভবন, আয়নী ভবন, আয়নী ভবন। লেখো, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায়, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অণুগুলি, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অণুগুলি, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অণুগুলি বিয়োজিত হয়ে কী কী উৎপন্ন হয় বলতো? ক্যাটায়ন, আয়ন। বিয়োজিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়নে পরিণত হয়। গলিত ও জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অণুগুলি বিয়োজিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হয়। ঠিক আছে? এই ঘটনাকে আয়নী ভবন বলে। মানে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ প্লাস আর মাইনাসে পরিণত হয়, সেটাকে হচ্ছে আয়নী ভবন বলে। ঠিক আছে? বিয়োজিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হয়, এই ঘটনাকে আয়নী ভবন বলে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবি, নিচে লিখে একটু প্যারাসিন করে লিখতো নিচে, যে আয়নী ভবনের ক্ষেত্রে উৎপন্ন, আয়নী ভবনে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নগুলির সংখ্যা সমান হতেও পারে, নাও পারে। আয়নী ভবনে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নগুলির সংখ্যা সমান হতেও পারে, নাও পারে। আয়নী ভবনে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নগুলির সংখ্যা সমান হতেও পারে, নাও পারে। বুঝা গেল ব্যাপারটা? কি বললাম? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, শোন,
তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় কী হয়ে যাবে? ক্যাটায়ন আর অ্যানায়ন উৎপন্ন হলো। এবার এই ক্যাটায়ন আর অ্যানায়নের যে সংখ্যাগুলো সেগুলো সমান হতেও পারে নাও পারে। শর্ট কোশ্চেন কিন্তু আসতে পারে, এটা একটু ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? কিন্তু এদের মোট আধান, এদের যে মোট আধান টোটাল প্লাস আধান আর টোটাল মাইনাস আধান সেটা কিন্তু সমান হবে। কিন্তু এদের মোট আধান সর্বদা সমান হয়, মানে প্লাস সংখ্যক যতগুলো থাকবে মাইনাস ততই থাকবে। মানে সংখ্যার দিক থেকে সমান হতে পারে না পারে, কিন্তু টোটালটা কি বুঝলে? ঠিক ব্যাপারটা কীরকম বলতো? একটা নদী আছে, এইখান থেকে এটা নৌকা পড়ে, ঠিক আছে? দুটা নৌকা আছে, ও মাঝি রে, দুটা নৌকা আছে, ঠিক আছে? এই নৌকাগুলাতে 40 কেজি ওয়েট নিতে পারবে। 40 কেজি একটু কম হয়েছে নাকি? 200 কেজি নিচ্ছে। হ্যাঁ, 40 কেজি সঙ্গীতে একাই হবে। 200 কেজি নিতে পারবে ওয়েট, তার থেকে আর 1 গ্রামও নিতে পারবে না। কি বললাম? তার মানে এটা কোনো মানে বটে যে এই নৌকাটায় যত লোক থাকতে হবে ওই নৌকাটায় তত লোকেই থাকতে হবে? সংখ্যায় সমান নাও হতে পারে। ব্যাপারটা বুঝলি? ধরলে এটাই 5 লোক আছে, এটাই ক লোক আছে? 5 লোক আছে, ঠিক আছে? এইটাই 5 লোক আছে, সবার ওজন কত করে? 40 কেজি করে, তার টোটাল 200 কেজি হয়ে গেল। এই চললো এইদিকে। আবার এইটাই 3 লোক আছে, একটা অঙ্কিত আছে, অঙ্কিত নাই তো, ধরলে অঙ্কিতের ওজন 70 কেজি, সুমন আছে 30 কেজি, আর একটা আছে কে? আর একটা রেখা আছে 100 কেজি। বুঝা গেল? তাই দেখো, বলো এটার টোটাল ওজন কত? রেখা টাকা দিকে লজ্জা পাচ্ছে, তবে 170 আর 200 কেজি হয়ে গেল। এটা কত? এটা 200 কেজি। তার দেখ, এদের যে মোট যে ওজনটা সেটা সমান, কিন্তু সংখ্যায় সমান হতে পারে না পারে। ব্যাপারটা বোঝা গেল? এইরকম ব্যাপারটা, মোট প্লাস আধান মোট মাইনাস আধান সমান হবে, কিন্তু সংখ্যায় ওরা সমান হতে পারে না পারে। এটা হচ্ছে আয়নী ভবনের একটা মেন কনসেপ্ট, বুঝতে পারলে? আস্তে এবারে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে কারেন্ট কেমন যায় শুন ভালো করে। একটা ছবি এঁকে তো বুঝিয়ে দিচ্ছে একটু। সাপোজ একটা পাত্র আছে, ঠিক আছে? পাত্র মানে উল্টাপাল্টা ভাবি না তো, উল্টাপাল্টা ভাববার পর ধান্দা। একটা হচ্ছে পাত্র আছে, ঠিক আছে? জায়গা আছে, ওকে, বুঝা গেল? এইখানে একটা পাত আছে, ধাতব পাত মানে এটা অবশ্যই পালা লয়। হ্যাঁ, পালা মানে পাতা নয়, গ্রামের দিকে পালা বলে। ওকে, একটা পাত্র আছে, হ্যালো, একটা পাত্র আছে, সেটাতে দুটা ধাতব পাত, এইটা হচ্ছে একটা ধাতব পাত, এটা হচ্ছে ধাতব পাত, অবশ্যই চৌড়া আছে, আমি জাস্ট ছবিটা আঁকছি এরকম করে। হ্যাঁ, এইটাতে জলীয় দ্রবণ আছে আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থও আছে, বোঝা গেল? এইখানে একটা তার জয়েন করা হলো, এইখানে একটা কি আছে? ব্যাটারি আছে। কি আছে এখানে? একটা ব্যাটারির এই দিকটা প্লাস দিক, এই দিকটা, তাহলে এই তার দুটা কি করে জয়েন করা হলো? প্লাস দিকের সঙ্গে আর মাইনাস দিকের সঙ্গে। তার মানে এইটা কি বটে? প্লাস, এটা কি বটে? মাইনাস। তাহলে কারেন্ট এবার শুরু হয়ে গেছে,
ভেতরে কি আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে। তখন এবার ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কী হবে, আয়ন তৈরি হবে। কী তৈরি হবে, হবে না, হবে কি না বলো, হবে কি না? ভেতরটা আয়ন তৈরি হবে। এই দিকটা কী দিক বটে রে, মাইনাস দিক বটে। এই দিকটা মাইনাস দিককে অ্যানোড বলে। চুপ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাতে কী হবে, আয়ন তৈরি হবে। প্লাস আর মাইনাস মানে ক্যাটায়ন আর অ্যানায়ন। এই দিকটা প্লাস দিক বটে, এই দিকটা কী দিক বটে, প্লাস দিক। তাহলে এইখান থেকে এবার ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হবে তো এইখান থেকে। হ্যাঁ, এইখান থেকে মাইনাসগুলো কোন দিকে যাবে, প্লাসের দিকে টানান যাবে। কি দিকে, বুঝতে পারলে ব্যাপারটা? মাইনাসগুলো এই দিকে যাবে, আর প্লাস মানে ক্যাটায়নগুলো কোন দিকে যাবে, মাইনাসের দিকে যাবে। বল বুঝতে পারলি কিনা? ঠিক আছে। যে আয়নগুলো উৎপন্ন হবে ক্যাটায়ন আর অ্যানায়নগুলো, তারা কি হবে, প্লাসগুলো যাবে মাইনাসের দিকে টানাই, আর মাইনাসগুলো যাবে প্লাসের দিকে টানাই। ঠিক আছে, মানে বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। তো একটা চুম্বক কটা মেরু থাকে, এটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু। দক্ষিণ মেরু কাকে টানে, উত্তর মেরুকে। উত্তর মেরু কাকে টানে, দক্ষিণ মেরুকে। তো সেরকম এই কেসটা ঘটে, আর এইভাবে কারেন্ট শুরু হয়ে যায়। এটা ঠিক আছে, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে কারেন্ট কেমনভাবে যায়, সেটা হচ্ছে একটা এক্সাম্পল। বুঝলো ব্যাপারটা? ঠিক তো। এইবারে তোদের দু একটা শর্ট এই কোশ্চেন আসতে পারে, এগুলো বলতে পারি বলতো, যে কঠিন NaCl তড়িৎ পরিবহন করে না কেন? কঠিন NaCl তড়িৎ পরিবহন করে না কেন? কারণ কঠিন NaCl কঠিন আছে, তখন তো ও আয়নে বিভক্ত হতে পারবে নাই। আর যদি আয়নে বিভক্ত না হয় তাহলে তড়িৎ পরিবহন করতে পারবে নাই। বুঝা গেছে? একই রকম করে যদি বলা হয় জলে বা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় NaCl তড়িৎ পরিবহন করতে পারে কেন? তখন বলি যে আয়নে বিভক্ত হয়, তার জন্যে তড়িৎ পরিবহন হয়। এরকম ডিফারেন্ট টাইপের কোশ্চেন আসতে পারে। বুঝলো ব্যাপারটা? ঠিক তো। আর একটা লাস্ট কনসেপ্ট বলে দিচ্ছি। গাঢ় H2SO4 আর লঘু H2SO4, মন দিয়ে বুঝ, যাতে করে কোশ্চেনে লেগে গেলে কিন্তু যাতে লিখতে পারিস নিজের থেকে। গাঢ় H2SO4, এই পেনটাতে, গাঢ় H2SO4 আর লঘু H2SO4 কোনটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কোনটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য? মনে হচ্ছে না যে এইটা তীব্র হবে, লেকিন নেই, এইটা হবে নাই। লঘু H2SO4 যে কোশ্চেন লেখাচ্ছিলাম, দেখো তড়িৎ বিশ্লেষণের সময় তীব্রটা দেখো, তীব্রর ক্ষেত্রে লঘু H2SO4 উদাহরণ দিয়েছি না। লঘু H2SO4 কিসের এক্সাম্পল বটে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এটা কিন্তু একটু বেশি মনে রাখবে, হ্যাঁ, যে গাঢ় H2SO4 মানে এটা বেশি তীব্র হবে নেই, লঘু H2SO4 তীব্র তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, বুঝতে পেরেছ? কেন স্যার, কারণটা কি? কারণ এইটা যখন বিয়োজিত হয় তখন কম আয়ন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? কম। গাঢ় H2SO4 কম আয়ন উৎপন্ন হয়, কিন্তু লঘু H2SO4 মানে কি, এই যে গাঢ় H2SO4, গাঢ় H2SO4টা কখন লঘু হবে? গাঢ় H2SO4টা লঘু তখন হবে যদি এই গাঢ় H2SO4 মধ্যে কিছুটা আমি জল ঢেলে দিই। কি ঢেলে দিই? জল। তাহলে গাঢ় H2SO4 আছে, এটাতে কিছুটা আমি কী করলাম, জল ঢেলে দিলাম, তখন এটা কী হয়ে গেল, লঘু। প্রথমে ধরলে গাঢ় মানে কি, কঠিন কঠিন, হালকা হালকা কঠিন কঠিন হচ্ছে, তাহলে বেশি আয়ন উৎপন্ন হতে পারবে না, তাহলে কি মৃদুই হচ্ছে। যখনই তুই জল ঢেলে দিলি গাঢ়টা লঘু হয়ে গেল, তখন এবার কী হবে,
হড়হড়াই হবে, আয়ন উৎপন্ন হবে, মানে অনেক আয়ন, বেশি বেশি আয়ন উৎপন্ন হবে। বুঝতে পারছি ব্যাপারটা? তার মানে লঘু H2SO বলটা তীব্র বটে, গাঢ় H2SO বলটা কী বটে? মৃদুর মতো আচরণ করে। কিসের মতো আচরণ করে? মৃদু তড়িৎ বিশ্লেষণের মতো। কেসটা বোঝা গেল কি নেই? সমঝিলে? আরে নর্মাল ভাবো না, বুটের ছাতু দেখিছ? হ্যাঁ, সায়েন্সটাকে রিয়েল লাইফের সঙ্গে একটু ইয়ে করো, ভাবো। বুটের ছাতু, যদি বুটের ছাতুটাতে আমি ধরলে এতটা বুটের ছাতু নিয়েছি, একটু জল নিয়েছি, তো কী হবে? একটু শক্ত শক্ত হবে। এবার এটা যদি আমি একটা গ্লাসে করে একটা গ্লাসের থেকে ঢালি, তো ভালো ঢালাবে? কেন ঢালাবে নেই? ওটা শক্ত শক্ত আছে, মানে ওটা গাঢ় বুটের ছাতু। কী বুটের ছাতু? গাঢ়। তাহলে বেশি ঢালাচ্ছে নাই, ভালো ঢালাবে না, ঠিক না? তার মানে বেশি আয়ন উৎপন্ন হয়েছে নেই। এবার ওই বুটের ছাতুটা একটু আরও 1 গ্লাস জল ঢেলে দে, বেশি ঢালাবে? তার মানে এবার বেশি সংখ্যক আয়ন উৎপন্ন হচ্ছে, মানে লঘু বুটের ছাতু হয়ে গেল। এটা কেসটা বুঝে গেল? ঠিক ওইরকম কেসটা হচ্ছে। সমঝিলে কিছু? হ্যাঁ, ঠিক তো? তার মানে কোনটা তীব্র বেশি? লঘু H2SO4 বেশি তীব্র গাঢ় H2SO4 তুলনায়, ঠিক আছে? মানে বুটের শরবত, বুটের ছাতু শরবত, বুটের শরবত, বুটের শরবত দুধেই, বুটের ছাতু শরবত কি বেশি তীব্র? বুটের ছাতু, ওই সানা সানা মাখা। ঠিক আছে, চলো নেক্সট ক্লাসে এবার তড়িৎ বিশ্লেষণটা স্টার্ট করবো।